প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি মানবিজ্ঞানের পক্ষ থেকে। আজকে আমরা এইচএসসির গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ স্পেশাল ইউজেস নামে যেই টপিকটা রয়েছে সেটা পড়াবো। এই টপিকটা মূলত স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস নামে পরিচিত, যেটা তোমাদের এইচএসসি পরীক্ষায় 2 নম্বর কোশ্চেনে আসবে। তো আমরা শুরু করছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা নমুনা একটা কোশ্চেন আছে যে কিভাবে এইচএসসি পরীক্ষায় তোমাদের এই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ অর্থাৎ স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস টপিকটি আসে। প্রথমত হচ্ছে একটি টেবিল দেওয়া হবে, টেবিলের মধ্যে 5টি করে 10টি ক্লু দেওয়া থাকবে এবং নিচে ABC থেকে শুরু করে যে পর্যন্ত অর্থাৎ 10টি কোশ্চেন থাকবে, যেগুলোর আনসার তোমাকে এই টেবিলগুলো থেকে বেছে করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা এগুলো কিভাবে আনসার করব। উত্তরটা একদমই সহজ। প্রত্যেকটা ক্লুয়ের জন্য ছোট ছোট কিছু রুলস রয়েছে, কিছু টেকনিক রয়েছে, যে রুলস এবং টেকনিকগুলো ফলো করলেই আমরা খুব সহজেই এই 2 নম্বর কোশ্চেনে 5-এ 5 নিশ্চিত করতে পারবো। তাহলে এখন আমরা শুরু করছি আমাদের মেইন টপিক। প্রথমত আমরা যেই ফ্রেজটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়াজ বর্ন অবলিক বি বর্ন। ওয়াজ বর্ন মূলত হচ্ছে একটি অ্যাক্টিভ এক্সপ্রেশন, যেটা মূলত প্যাসিভ এক্সপ্রেশনে লেখা হয়, মানে হচ্ছে ওয়াজ দিয়ে লেখা হয়। আমরা জানি অ্যামিজ আর ওয়াজ ওয়ার যদি কোনো ভার্বের আগে হয় সেক্ষেত্রে সেটা প্যাসিভ বোঝায়। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা কোন ক্ষেত্রে বসে, কিভাবে বসে। এটার অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা। সাধারণত যখন কোনো ব্যক্তিকেই ব্যক্তির কথাই বোঝায়। মূলত তোমাদের যে কোশ্চেন আছে, কোশ্চেনে মূলত কোনো একটা ব্যক্তির নাম দেওয়া থাকে, ব্যক্তির নামের পর্বে ব্যক্তির নামের পরে একটা ড্যাশ দেওয়া থাকে, ড্যাশের পরে সে কোথায় জন্মগ্রহণ করেছে, কোন জায়গায় জন্মগ্রহণ করেছে, এরকম দেওয়া থাকে। তো এই ওয়াজ বর্ন ক্লজটি কিভাবে আমরা চিনব? প্রথমত হচ্ছে সাবজেক্ট থাকবে, সাবজেক্টে কোনো ব্যক্তির নাম থাকবে, এরপরে ড্যাশ থাকবে এবং ড্যাশের পরে অন অথবা ইন থাকবে, অন অথবা ইন থাকবে এবং এটার পরে অন অথবা ইনের পর্বে থাকবে হচ্ছে জন্মসাল, না হয় জন্মস্থান। ওকে, এখন আমরা যদি একটা উদাহরণ দেখি যে কাজী নজরুল ইসলাম ইজ নোন অ্যাজ দ্য রেবেল পোয়েট। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামে পরিচিত। আচ্ছা, এরপরে কি দেওয়া? হি ড্যাশ ইন 1899, তিনি 1899 সালে ড্যাশ। তাহলে আমরা এই যে আমাদের যে চেনার যে উপায়টা, এই টেকনিকটা এখানে ফলো করলে দেখতে পাবো যে প্রথমত হচ্ছে হি, যেহেতু হি হচ্ছে একটা সাব নাউন, হি হচ্ছে একটা প্রোনাউন এবং এটা সেন্টেন্সের শুরুতে বসেছে, তার মানে এটা একটা সাবজেক্ট। এরপরে আছে ড্যাশ, ড্যাশের পরে আমাদের কথা মতো এখানে রয়েছে ইন এবং ইনের পরে রয়েছে হচ্ছে জন্মসাল। তার মানে আমরা ইজিলি বুঝতে পেরে গিয়েছি যে এখানে কি বসবে, এখানে বসবে হচ্ছে ওয়াজ বর্ন। তার মানে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1899 সালে। একইভাবে আরেকটা উদাহরণ যদি দেখি যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ড্যাশ ইন লন্ডন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল লন্ডনে কি, তার মানে এখানেও দেখতে পাচ্ছি যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল এটা হচ্ছে একটা নাউন বা সাবজেক্ট এবং সাবজেক্টের পরে ড্যাশ রয়েছে, ড্যাশের পরে কি রয়েছে, ইন রয়েছে এবং ইনের পরে জন্মস্থান রয়েছে। জন্মস্থান না অন্য কিছু থাকতে পারে, যেহেতু ওয়াজ বর্ন রয়েছে তার মানে এখানে জন্মস্থানই থাকবে। ঠিক আছে, যেহেতু জন্মগ্রহণ করেছে, যেখানে জন্মগ্রহণ করেছে সেটাই হচ্ছে জন্মস্থান। তার মানে আমরা ওয়াজ বর্ন ফ্রেজটা কোথায় বসে আমরা বুঝতে পেরেছি। এবারে আমরা যদি নেক্সট স্লাইডে যাই, হ্যাভ টু, হ্যাজ টু আর হচ্ছে হ্যাজ টু, হ্যাড টু। তোমাদের কোয়েশ্চেনে মূলত হ্যাভ টু থাকবে। কি থাকবে? হ্যাভ টু। এটাকেই তোমাদের টেন্স এবং পার্সন অনুযায়ী যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে তোমরা চেঞ্জ করে হ্যাজ টু অথবা হ্যাড টু লিখতে পারো। এখন আমরা দেখি এটার অর্থটা কি। হ্যাভ টু মানে হচ্ছে কোনো একটা কাজ, কোনো কিছু করার বাধ্যবাধকতা, মানে অবশ্যই করতে হবে। ঠিক আছে, যেমন হচ্ছে আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে, তাই না? এই যে একটা বাধ্যবাধকতা,
তাই না? এটার অর্থটা কি যে অবশ্যই করতে হবে বা করা প্রয়োজন এমন বাধ্যবাধকতা বোঝায়। এখন এটা কিভাবে চিনবো, আমরা কিভাবে বুঝবো যে ওই ড্যাশে এই হ্যাভ টুই বসবে? এটা বোঝার জন্য আমরা প্রথমে হচ্ছে সেন্টেন্সটার স্ট্রাকচারটার দিকে খেয়াল করব। প্রথমে নাউন বা প্রোনাউন থাকবে, মানে সাবজেক্ট হিসেবে সেন্টেন্সের সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ড্যাশ থাকবে এবং ড্যাশের পরে ভার্ব থাকবে এবং ভার্বটা থাকবে হচ্ছে বেস ফর্মে। কোন ফর্মে থাকবে? বেস ফর্মে, মানে এটার সাথে কি থাকবে না, এজ ইডি বা পাস্ট ফর্ম। মেইন কথা হচ্ছে মেইন ভার্ব যেটা ওটা ওই ফর্মেটেই থাকবে। এখন দেখি কিভাবে। আই নিড সাম মেডিসিন, আমার কিছু মেডিসিন দরকার। সো তাই আই ড্যাশ গো টু ফার্মেসি, তাই আমাকে ফার্মেসিতে কি হবে? যেতে হবে। এই যে যেতে হবে বোঝাচ্ছি কেন? প্রথমত হচ্ছে কি আছে, নাউন বা প্রোনাউন বা সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের পরে কি রয়েছে? ড্যাশ রয়েছে এবং ড্যাশের পরে ভার্ব রয়েছে, ভার্ব হচ্ছে গো, এবং গো এর সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কিছুই যুক্ত নেই। মেন কথা হচ্ছে গো যে ভার্বটা যেমন থাকে ওইটা ওইভাবেই রয়েছে, এটার মধ্যে কোনো চেঞ্জ আছে না, এটা কোনো পাস্ট পার্টিসিপল হয় নাই কিংবা কোনো পাস্ট ফর্মেও হয় নাই। তার মানে আমরা ইজিলি এখানে বুঝতে পেরেছি যে এখানে কি হবে? হ্যাভ টু বসবে। এখন এখানে যদি আই এর জায়গায় যদি অন্য কিছু হয় সেক্ষেত্রে কি হ্যাভ টু বসবে? দেখি কি বসে। সেকেন্ড এক্সাম্পলটা যদি আমরা দেখি যে লীলা ইজ অ্যান এক্সামিনি, লীলা হচ্ছে একজন পরীক্ষার্থী। শি ড্যাশ স্টাডি আ লট। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এই রুলস এর মধ্যে আছি, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে এখানে হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কি হবে, তাই না? তার সাথে কি হ্যাভ টু হবে, হ্যাজ টু হবে, না হ্যাড টু হবে? দেখো, লীলা হচ্ছে একজন এক্সামিনি, আমরা আনসার করতে হবে, মানে কোশ্চেনের আগে যেই হচ্ছে যেই ক্লজটা বা যেই সেন্টেন্সটা রয়েছে ওইটার দিকে একটু খেয়াল করো। এখানে দেখতে পাচ্ছি যে লীলা হচ্ছে একজন পরীক্ষার্থী, মানে লীলা এখন ইজ রয়েছে, মানে এটা প্রেজেন্ট বোঝাচ্ছে, তাই না? তার মানে যেহেতু প্রেজেন্ট বুঝেছে, প্রেজেন্ট বোঝালে হচ্ছে আমাদের কি হবে না, হ্যাড টু হওয়ার কোনো চান্স নাই, কারণ হ্যাড টু হচ্ছে পাস্ট টেন্সে বোঝায়। পাস্ট টেন্সের একটা সেন্স হচ্ছে হ্যাড টু। এখন এখানে কি বসবে? হ্যাভ টু অথবা হ্যাজ টু, হ্যাভ টু অথবা হ্যাজ টু। এখন এই হ্যাভ টু অথবা হ্যাজ টুর মধ্যে কোনটা বসবে এটা বুঝতে হবে। এটা বোঝার জন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে লীলা আসলে কোন পার্সন। লীলা কি ফার্স্ট পার্সন, আমি আমরা আমাদের, সেকেন্ড পার্সন তুমি তোমরা তোমাদের, নাকি থার্ড পার্সন? তাই না? লীলা ফার্স্ট পার্সনও না, সেকেন্ড পার্সনও না, লীলা হচ্ছে থার্ড পার্সন। আর আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় এবং সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজের মধ্যে কি বসে? হ্যাজ বসে। কি বসে? হ্যাজ বসে। যেহেতু লীলা একজনই ব্যক্তি, তাই না, এবং লীলা হচ্ছে কি থার্ড পার্সন, এবং লীলার প্রোনাউনটাই কিন্তু শি মানেই লীলা, তাই না? এবং শি হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে হ্যাভ টু হবে না, এখানে কি হবে? হ্যাজ টু হবে। ওকে, তাহলে শি হ্যাজ টু স্টাডি আ লট। ওকে, 3 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি, সিন্স উই ডিডন্ট নো দ্যাট এরিয়া ওয়েল, যেহেতু আমরা ওই এরিয়াটা ভালোভাবে চিনতাম না, উই ড্যাশ ফলো দ্য গাইড, আমাদের গাইডকে ফলো করতে হয়েছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উই নাউন বা প্রোনাউন বা সাবজেক্ট, সাবজেক্টের পরে ড্যাশ, ড্যাশের পরে ভার্ব, ভার্বটা কোন ফর্মে আছে? বেস ফর্মে আছে, তাই না? তার মানে এখানে আমরা বুঝতে পেরেছি যে এখানে হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু বসবে। এখানে আমরা কি বসাবো? দেখো, এখানে বললাম যে আগের ক্লজটা কিসে রয়েছে? প্রেজেন্টে রয়েছে, এই জন্য এখানে হ্যাভ টু অথবা হ্যাজ টু, এই প্রেজেন্ট যে দুইটা, ওই দুইটা থেকে যে কোনো একটা বসবে। কিন্তু এইখানে দেখো উই ডিডন্ট মানে পাস্ট টেন্সে বোঝাচ্ছে, তার মানে এখানে কি হবে? এখানে হ্যাভ টু হবে না, হ্যাজ টু হবে না, কি হবে? হ্যাড টু হবে। যেহেতু পাস্টে একটাই রয়েছে, হ্যাড টুই রয়েছে, তার মানে এই হ্যাড টু ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক, থার্ড পার্সন হোক, সিঙ্গুলার অথবা প্লুরাল যেটাই হোক না কেন এটার সাথে হ্যাড টুই বসবে। ওকে, সো উই হ্যাড টু ফলো দ্য গাইড। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পেরেছি যে হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু যেটাই থাকুক না কেন এটা কিসের পরে বসে এবং কিভাবে বসে। ওকে, এবারে আমরা খুব কনফিউজিং একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি বা ফ্রেজ দেখতে পাচ্ছি, যেটা আসলে আমরা বুঝতে পারি না যে আসলে কোথায় বসবে, এটার অর্থটাই আমরা মনে রাখতে পারি না, তাই না? সেটা হচ্ছে উড রাদার।
তোমরা সহজে মনে রাখবা যে রেদার মানে হচ্ছে বরং, আর আমরা বরং শব্দটি তখনই ব্যবহার করি যখন একটা থেকে আরেকটা জিনিসকে আমরা প্রাধান্য দিই, তাই না? ওকে, তার মানে উড রেদার শব্দটির, উড রেদার যে ফ্রেজটির অর্থ হচ্ছে বরং ভালো, বরং ভালো, অর্থাৎ একটি থেকে অপরটি ভালো এরকম বোঝায়, একটি থেকে অপরটি ভালো এরকম বোঝায়। এখন আমরা বুঝবো কিভাবে যে এখানে উড রেদার বসবে, তাই না? এই যে চেনার উপায়, প্রথম হচ্ছে নাউন বা প্রোনাউন অথবা কি থাকবে, সাবজেক্ট থাকবে। কি থাকবে? সাবজেক্ট। সাবজেক্টের পরে কি থাকবে? মেইন ভার্ব থাকবে। কি থাকবে? মেইন ভার্ব থাকবে। মেইন ভার্বের পরে ফার্স্ট অবজেক্ট যদি থাকে, এরপরে থাকবে হচ্ছে দেন, এরপরে দেন, এরপরে সেকেন্ড অবজেক্ট, এরপর বাকি অংশ। কি একটু কঠিন মনে হচ্ছে? সহজ করে বলি যে এখানে মেইন ভার্বের পরে দেন থাকবে, সেটা সরাসরি পরেও থাকতে পারে অথবা দুই একটা ওয়ার্ডের পরেও থাকতে পারে। এই যে আমরা এখানে লিখে দিয়েছি যে মেইন ভার্বের পরে কি থাকবে? দেন থাকবে। এখন আমরা যদি একটা উদাহরণ দেই যে উই উড ড্যাশ visit Cox's Bazar than the Sundarbans because we already visited there. Extremely sorry, এখানে আমাদের এক্সাম্পলটা একটু ভুল রয়েছে, আমরা এটাকে যদি একটু লিখে দেওয়ার চেষ্টা করি যে we dash visit Cox's Bazar then Sundarbans because we have already visited, এখানে দেয়ারটা হবে না, দেয়ারটা বাদ, দা সুন্দরবনস। তাহলে এখানে কি দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে কি রয়েছে? ড্যাশ রয়েছে, এখানে এটা ড্যাশ, একটু আমাদের টাইপিং এ মিস্টেক হয়েছে এজন্য এরকমটা দেখাচ্ছে। সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের পরে ড্যাশ, ড্যাশের পরে মেইন ভার্ব, ড্যাশের পরে কি? মেইন ভার্ব। এবং মেইন ভার্বের পরে আমরা কি বলেছি যে মেইন ভার্বের পরে কোনো না কোনো জায়গায় কি বসবে? দেন বসবে। দেখো কি রয়েছে? কক্সেস বাজার। এই যে দেখো, এই যে ফার্স্ট অবজেক্টটা বলেছি না, এটাই হচ্ছে কক্সেস বাজার, মানে আমরা যাব, আমরা ভিজিট করব। কোথায় বা কি ভিজিট করবে, এই যে কি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাচ্ছি, এটাই হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে অবজেক্ট এখানে দুইটা, এখানে হচ্ছে কক্সেস বাজার আর একটা হচ্ছে সুন্দরবন। তাহলে এখানে দেখো ফার্স্ট অবজেক্ট কক্সেস বাজার, এরপরে কি বলেছি যে দেন থাকবে, এরপরে দেখো সেকেন্ড অবজেক্ট কি? সুন্দরবনস। এরপরে বাকি অংশ যদি থাকলে থাকলো, না থাকলে নাই, তাই না? তাহলে আমরা এখানে কি বুঝলাম যে এইখানে যেহেতু কি আছে, দেন রয়েছে, তার মানে এখানে কি বসবে? উড রেদার বসবে। এবার আমরা উড রেদার বসিয়ে দেখি যে অর্থটা কি আসে। তাহলে উই উড রেদার ভিজিট কক্সেস বাজার দেন সুন্দরবনস। আমরা বরং কক্সেস বাজারে ঘুরবো সুন্দরবনের চেয়ে, আমরা বরং সুন্দরবনের চেয়ে কক্সবাজারে ঘুরতে যাব। ঠিক আছে, বা আমাদের বরং কক্সেস বাজারের চেয়ে বরং আমাদের সুন্দরবনের চেয়ে বরং কক্সেস বাজারে যাওয়া ভালো হবে। ঠিক আছে, তাহলে আমরা সহজে মনে রাখবো কিভাবে, যে মেইন ভার্বের পরে কি থাকবে? দেন থাকবে। আরেকটা উদাহরণ, ইটস রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। ইউ উড ড্যাশ স্টে দেন গোয়িং। তাহলে কি আছে? ভার্ব রয়েছে, ভার্বের পরে কিন্তু দেন রয়েছে, তাই না? তাহলে কি হবে? ইউ উড রাদার স্টে দেন গোয়িং, তুমি বরং যাওয়ার চেয়ে থাকো। ঠিক আছে, তুমি বরং যাওয়ার চেয়ে থাকো, বা তোমার বরং যাওয়ার চেয়ে ভালো হবে। ক্লিয়ার? ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এবারে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাড বেটার মানে কি? হ্যাড বেটার মানে হচ্ছে কোনো কিছু করাই ভালো, মানে এটা শাব্দিক অর্থ হচ্ছে কোনো কিছু করাই ভালো। মানে হচ্ছে
শুডের মতো অর্থ দিবে, উচিত, কিন্তু উচিতের মতো অর্থ যে দিবে কিন্তু এটা একটু জোরালো দিবে। কি দিবে? জোরালো দিবে। যেমন ইউ শুড গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত। এটা না বলে তুমি যদি বলো যে ইউ হ্যাড বেটার গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত, তবে এটার অর্থটা একটু কি হবে? জোরালো হবে। আমি যদি দেখি এটা কিভাবে চিনবো, এটা হচ্ছে প্রথম হচ্ছে কি থাকবে? সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ড্যাশ থাকবে, ড্যাশের পরে ভার্বের বেস ফর্ম থাকবে। এখন কথা হচ্ছে ড্যাশের পরে ভার্বের বেস ফর্ম তো একটু আগে আমরা যেটা দেখেছি হ্যাভ টুর পরেও আছে। এরপরে হচ্ছে এইমাত্র আমরা যেটা দেখলাম উড্ডেদারের পরেও কিন্তু বেস ফর্ম আছে, কিন্তু সেই ক্ষেত্রে উড্ডেদারের পরে কি রয়েছে? ড্যান রয়েছে। এই জন্য আমরা ওইখানে উড্ডেদারই ব্যবহার করব, মানে ওইখানে হ্যাড বেটার হওয়ার কোনো চান্সই নাই। ঠিক আছে? তার মানে হ্যাড বেটারটা কিভাবে বুঝবো? যে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ড্যাশ থাকবে, ড্যাশের পরে ভার্বের বেস ফর্ম থাকবে। ঠিক আছে? তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি যে সিন্স শি হ্যাজ স্টার্টেড টু ইনভেস্টিগেট, যেহেতু সে তদন্ত করা শুরু করেছে, ইউ ড্যাশ টেল হার এভরিথিং, তোমাকে কি করতে হবে? তোমার কি বরং ভালো হবে, বা তোমার তাকে বলে দেওয়াই ভালো হবে। তোমার তাকে সবকিছু বলে দেওয়াই কি হবে? ভালো হবে। তাহলে কি হবে? দেখো, সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের পরে কি রয়েছে? ড্যাশ রয়েছে, এবং ড্যাশের পরে কি রয়েছে? ভার্ব রয়েছে, এবং ভার্বটা কোন ফর্মে? বেস ফর্মে রয়েছে। ঠিক আছে? এখন হ্যাভ টুর মধ্যেও তো থাকে, হ্যাভ টুর মধ্যেও তো ভার্বের বেস ফর্ম থাকে। সেক্ষেত্রে তোমাকে একটু বুঝে নিতে হবে যে তোমার তাকে বলে দিতে হবে, মানে এটা কি জোরালো? না, এটা তো তোমার ঐচ্ছিক ব্যাপার। হ্যাভ টু মানে হচ্ছে ঐচ্ছিক না, এটা করতেই হবে অবশ্যই। আর হ্যাড বেটার হচ্ছে ঐচ্ছিক ব্যাপার, তুমি চাইলে করতে পারো, না করলে না করতে পারো। ঠিক আছে? তাহলে এটা তো একটা সাজেশনের মতো যে যেহেতু সে তোমাকে ইনভেস্টিগেট করা শুরু করছে, তো তোমার তোমার কি হবে? সবকিছু বলে দেওয়াই ভালো হবে। ঠিক আছে? তাহলে কি হবে? ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার টেল হার এভরিথিং। ঠিক আছে? ওকে। ইট মে রেইন টুডে, আই ড্যাশ লিভ আর্লিয়ার, আজকে বৃষ্টি হতে পারে। তাহলে কি? আই ড্যাশ লিভ আর্লিয়ার, আমার কি হবে? তাড়াতাড়ি যাওয়াই ভালো হবে, আমার তাড়াতাড়ি চলে যাওয়াই কি হবে? ভালো হবে। তাহলে আই হ্যাভ টু, আমার যেতে হবে এরকম না কিন্তু, কারণ আমি জানি না যে বৃষ্টি হবে কি না, আমি বলেছি বৃষ্টি হতে পারে, তাই না? সেই ক্ষেত্রেও কি হবে? হ্যাড বেটার, কারণ কি? ভার্বের পরে ড্যাশের পরে ভার্বের বেস ফর্ম রয়েছে। ওকে, তাহলে আমাদের হ্যাড বেটার শেষ হয়ে গেল, আমরা ইজিলি মনে রাখতে পারবো, তাই না? আচ্ছা, এবার হচ্ছে লেট অ্যালোন। এটাও কিন্তু অনেক কনফিউজিং একটা ফ্রেজ, যেটা আমরা আসলে বুঝতে পারি না যে আসলে কি হবে মানে এখানে, তাই না? এখন এটার অর্থটা কি? এটার অর্থ মানে হচ্ছে একটাই হয় না, আরেকটা তো দূরের কথা। ঠিক আছে? একটাই হয় না, আরেকটা তো দূরের কথা। ওই যেটা হয় না ওইটা থাকে সাধারণত ছোট, আর আরেকটা যেটা হবে না সেটা হয় কি? বড়। বুঝতে অসুবিধা হচ্ছে? দেখো, আমরা যদি বলি যে আই ক্যান্ট রাইড এ বাইসাইকেল ওয়েল, আমি একটা সাইকেলই ভালোভাবে চালাতে পারি না, মোটর সাইকেল তো দূরের কথা, তাই না? তাহলে আমরা যেটা চালাতে পারি না, সাইকেলই পারি না, ই প্রত্যয় যোগে যে কথাটা বলতেছি সেটা কি থাকে? নর্মাল থাকে না, যে বাইসাইকেল। আর মোটর সাইকেল তো দূরের কথা, দূরের কথা বলে যে শব্দটা বলতেছি সেটা কি একটু কঠিন না, বা একটু বড় থাকে না? ঠিক এইভাবেই আমরা এই যে লেট অ্যালোনের যে রুলটা, এটা মনে রাখতে পারবো। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? যে ড্যাশ থাকবে, ড্যাশের মধ্যেই তো লেট অ্যালোন হবে, তাই না? এখন এই ড্যাশের আগে তুলনামূলক ছোট অথবা সহজ কিছু থাকবে, এবং ড্যাশের পরে তুলনামূলক বড় অথবা কঠিন কিছু থাকবে। তাহলে এই এক্সাম্পলটা দিয়ে আমরা যদি দেখাই যে বাইসাইকেল কি? বাইসাইকেল রাইড করাটা কি মোটর বাইক থেকে তুলনামূলক সহজ না? তার মানে এখানে কি আছে? ইজি। আর এটা কি? হার্ড, তাই না? তার মানে এখানে কি হবে? লেট অ্যালোন হবে। কি হবে? লেট অ্যালোন। আচ্ছা, এরপরে কি দেখলাম? যে দ্য ওল্ড ম্যান ক্যান নট স্ট্যান্ড প্রপারলি, বৃদ্ধ লোকটি ভালোভাবে দাঁড়াতেই পারে না, ড্যাশ ওয়াক, হাঁটা। তার মানে কি? দাঁড়ানোটা কি সহজ না হাঁটা সহজ? অবশ্যই দাঁড়ানোটা সহজ,
হাঁটাটা একটু কঠিন, তাই না? তাহলে এই যে দেখো স্ট্যান্ড আর হচ্ছে কি ওয়াক। এখন এগুলোর আগে পরে কিছু থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, সেক্ষেত্রে তোমাকে একটু বুঝে নিতে হবে যে আসলে কি বোঝাচ্ছে এখানে। ঠিক আছে, একটু ভালোভাবে খেয়াল করবা, তাহলে দেখবা। তাহলে দেখো স্ট্যান্ড হচ্ছে কি সহজ, আর ওয়াক হচ্ছে কঠিন। মাঝখানে কি রয়েছে? ড্যাশ রয়েছে। তার মানে আমরা কি বলবো? লেট অ্যালোন দ্য ওল্ড ম্যান ক্যান নট স্ট্যান্ড প্রপারলি লেট অ্যালোন ওয়াক। বৃদ্ধ লোকটি হাঁটা তো দূরের কথা, ঠিকঠাক মতো দাঁড়াতেই পারে না, তাই না? আচ্ছা, তাহলে লেট অ্যালোনটা আমরা এভাবে মনে রাখবো। ওকে, এরপরে আমরা যদি এখানে দেখি কি রয়েছে, হোয়াট ডাজ ডু, হোয়াট ডাজ অবলিক ডু অবলিক ডিড, মানে ডাজ ডু ডিড যে কোনো একটা হতে পারে। ডট 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 লুক লাইক, এই ডট 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 মানে হচ্ছে কি, যে এটা যেখানে বসবে ওইখানে কি থাকবে? দুইটা ব্র্যাকেট থাকবে, দুইটা ড্যাশ থাকবে। কি থাকবে? দুইটা ড্যাশ থাকবে। এখন এটা দিয়ে আসলে কি বোঝায়? এটা দিয়ে কি বোঝায়? হ্যাঁ, অর্থটা কি? অর্থটা হচ্ছে মানে কেমন দেখায়। অর্থটা মানে হচ্ছে কেমন দেখায়, কেমন দেখায় বা দেখতে, অথবা কি দেখতে, তাই না? দেখো হোয়াট আছে, এটার শেষেও কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে, কিন্তু এইটা একটু আলাদা। এটার এটার মধ্যে কি থাকবে? দুটো শূন্যস্থান থাকবে। কি থাকবে? দুটো শূন্যস্থান থাকবে। আর এটা দিয়ে কি বোঝাবে? এটা দিয়ে হচ্ছে কোনো বস্তু বা প্রাণীর চেহারা, বা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর চেহারা অন্য কিছুর বিবরণ দেওয়া বোঝাবে। সাধারণত তোমাদের কোশ্চেনে হচ্ছে কোনো প্রাণীর চেহারা বিবরণ দেওয়ার জন্যই বসে। এখন এর স্ট্রাকচারটা কেমন হয়? এটা হচ্ছে, যেহেতু হোয়াট ডাজ কোশ্চেন, তার মানে প্রথমে একটা ড্যাশ অবশ্যই থাকবে, তাই না? ড্যাশটা আরেকটাও থাকবে, কিন্তু সেটা কোথায় বসবে? সেইটা বসবে হচ্ছে ওই ড্যাশটার পরে, প্রথম ড্যাশটার পরে একটা নাউন থাকবে, হয়তো এখানে কোনো একটা প্রাণীর নাম থাকবে, এরপরে হচ্ছে ড্যাশ থাকবে, এরপরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এরপরে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন। আমরা একটা এক্সাম্পল দেখি। আঙ্কেল হ্যাজ এ ক্লোজ ফ্রেন্ড ইন জাপান। আঙ্কেলের একটা কি রয়েছে? জাপানে একটা খুব ক্লোজ একটা বন্ধু আছে। আচ্ছা, এরপরে কি দিছে? ড্যাশ দ্য জাপানিজ ড্যাশ, ড্যাশ দ্য জাপানিজ ড্যাশ। এই যে বললাম না, ব্যক্তি। এখন জাপানিজরা, জাপানিজরা কি? তাহলে আমরা এই যে স্ট্রাকচার অনুযায়ী যদি একটু চেনার চেষ্টা করি, প্রথমে রয়েছে ড্যাশ, ড্যাশের পরে রয়েছে কি রয়েছে? কোনো ব্যক্তি, যদিও এটা কালেকটিভ নাউন, জাপানিজ একটা জাতি কি বোঝাচ্ছে। আর এরপরে কি রয়েছে? একটা ড্যাশ রয়েছে, তাই না? এখন এখানে যদি আমরা বসাই যে হোয়াট ডাজ ডু অথবা ডিড, এখন কোনটা বসবে যদি দেখার চেষ্টা, বোঝার চেষ্টা করি। জাপানিজরা হচ্ছে কি একটা জাতি, তাই না? আর জাতি যদি হয় সেক্ষেত্রে কি হবে? কালেকটিভ নাউন হয়। কি হয়? কালেকটিভ নাউন, সম্মানিত। তার মানে এখানে একজন না, একজন যদি হয় সেক্ষেত্রে কি হবে? সিঙ্গুলার হবে। এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ভার্বও কি হবে? সিঙ্গুলার হবে, তাই না? যেহেতু জাপানিজ একটা জাতি, জাতি হচ্ছে কি প্লুরাল, সেই ক্ষেত্রে কি হবে? সিঙ্গুলার প্লুরাল ভার্ব হবে। এবং এই ডু ডাজ ডিড এর মধ্যে ডু ডাজ, এই দুইটা হচ্ছে প্রেজেন্ট, ডিড হচ্ছে পাস্ট। এবং ডু আর ডাজ এর মধ্যে সিঙ্গুলার হচ্ছে ডাজ এবং প্লুরাল হচ্ছে কি ডু। তাহলে এই জাপানিজের সাথে কি হবে? হোয়াট ডু। তাহলে হোয়াট ডু দা জাপানিজ, দা জাপানিজ। কোন জাতির নামের পূর্বে সাধারণত দা বসে, ঠিক আছে? দা জাপানিজ। তাহলে হোয়াট ডু দা জাপানিজ, এরপরে কি? লুক লাইক, জাপানিজরা দেখতে কেমন হয়। ঠিক আছে, তাহলে কিভাবে বুঝবো? দুটো শূন্যস্থান থাকে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, আর শূন্যস্থানের মাঝখানে কি থাকে? কোনো ব্যক্তি বা বস্তুর, মানে ওইটা সম্পর্কে তোমার আগে বলে দেওয়া হবে। ঠিক আছে, এই যে দেখো প্রথমে বলছে যে আঙ্কেল হ্যাজ এ ক্লোজ ফ্রেন্ড ইন জাপান। প্রথমে তোমাকে একটা হিন্ট দিয়ে দিছে, ডাইরেক্ট কখনো দিবে না যে ড্যাশ 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 অমুক ড্যাশ, তখন তুমি পাজলড হয়ে যাবা। চিন্তার কোনো কারণ নেই, কোশ্চেন এভাবে আসবে না। ওকে, সেকেন্ড এক্সাম্পলটা যদি আমরা একটু দেখি, ড্যাশ দ্য আর্থ ড্যাশ আই অ্যাকচুয়ালি ভেরি কনফিউজড অ্যাবাউট ইট। তাহলে পৃথিবী সম্পর্কে কোন একটা কোশ্চেন করছে যে আমি এটা সম্পর্কে খুবই কনফিউজড, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে কি থাকবে? কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী।
পৃথিবীর আমরা একটা বস্তুই ধরে নিলাম, ঠিক আছে? কি রয়েছে, প্রথমে একটা ড্যাশ রয়েছে, পরে একটা ড্যাশ রয়েছে, এরপরে কোশ্চেন মার্ক রয়েছে, ঠিক আছে? তার মানে কি হবে, হোয়াট ডাজ ডু ডু অথবা ডিড ডট 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 লুক লাইক। তাহলে কি, দা আর্থ হচ্ছে একটা সিঙ্গুলার, দা আর্থ হচ্ছে কি একটা সিঙ্গুলার, আর্থ একটাই, পৃথিবীতে একটাই, তাই না? তাহলে এটার সাথে কি হবে, সিঙ্গুলার ভার্ব, এবং সিঙ্গুলার ভার্ব হচ্ছে ডাজ। তাহলে হোয়াট ডাজ দা আর্থ লুক লাইক, ঠিক আছে? সচরাচর যে কোশ্চেনটা আসে ঘোস্ট নিয়ে আসে, যেমন ড্যাশ আর ঘোস্ট, একটা ভূত ড্যাশ, এরকম আসে যে মম, মানে এটার আগে যেটা থাকে আর কি, তোমাকে ক্লু দেওয়ার জন্য, মানে মা বাচ্চাকে মাকে জিজ্ঞেস করতেছে, বাচ্চা মাকে জিজ্ঞেস করতেছে যে মা আমি কখনো ভূত দেখিনি, তারপরে এরকম দিয়ে দিয়েছে ড্যাশ গোস্ট ড্যাশ, তখন তুমি বুঝতে পারতেছো যে সে অবশ্যই জিজ্ঞেস করবে যে ভূত দেখতে কেমন হয়, তাই না? লজিক্যালি এটা বুঝবা। আর তোমার মাথায় যদি লজিক না থাকে, সেক্ষেত্রে কি দেখবা, দুইটা ড্যাশ দেখবা, মাঝখানে দেখবা হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম, এরপর হচ্ছে কোশ্চেন মার্ক। তাহলে কি হবে, হোয়াট ডাজ এ গোস্ট লুক লাইক। ক্লিয়ার? তাহলে আমাদের এটাও শেষ, খুব সহজে বুঝে গিয়েছি, তাই না? ওকে, এরপর হচ্ছে নেক্সট, would you mind, would you mind, mind মানে কি, মন। আচ্ছা, এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে যদি কিছু মনে না করেন, বা আপনি কি কিছু মনে করবেন, ঠিক আছে? আচ্ছা, কি বুঝবে, অনেকটা প্রস্তাব বোঝাবে, কি বোঝাবে, প্রস্তাব বোঝাবে, এবং এটা শেষেও কি থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে বা নোট অফ ইন্টারোগেশন থাকবে। আচ্ছা, এক্সাম্পল যদি দেখি যে ইট ফিলস ভেরি কোল্ড, খুব ঠান্ডা লাগছে, ড্যাশ রিডিউসিং দ্য এসিস টেম্পারেচার, এসি টেম্পারেচারটা কমালে, এখন ড্যাশে যেটা আছে ওইটা ছাড়া কিন্তু অর্থটা এরকম হয়, এসির টেম্পারেচারটা কমালে। হ্যাঁ, তাহলে দেখো এখন এখানে যে অডিও মাইন্ড হবে, এটা তো আমিও বুঝতেছি, তুমিও বুঝতেছো, কিন্তু কেন হবে, স্ট্রাকচারটা একটু বুঝতে হবে। প্রথমে কি, প্রথম রুলসে হচ্ছে কি বলছে যে প্রথমে ড্যাশ থাকবে, ড্যাশের পরে ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, ভার্বের সাথে কি থাকবে, আইএনজি থাকবে, এরপরে বাকি অংশ থাকবে, এরপরে হচ্ছে কি থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে, কি থাকবে, প্রশ্নবোধক চিহ্ন। ওকে, আর 2 নম্বরে কি বলছে যে ড্যাশ থাকবে, ড্যাশের পরে ইফ থাকবে, ইফের পরে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে সেটা থাকবে পাস্ট ফর্মে, কি থাকবে, পাস্ট ফর্মে, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এখন প্রথম এক্সাম্পলটা যদি আমরা দেখি যে ইট ফিলস ভেরি কোল্ড, এটার মধ্যে কোনো ড্যাশ নেই, জাস্ট এটা হচ্ছে আমাদের ক্লু দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে দেখো প্রথমে কি আছে, প্রথম সেন্টেন্স যে সেন্টেন্সটা আছে এটা শুরু হয়েছে ড্যাশ দিয়ে, ড্যাশের পরে একটা ভার্ব রয়েছে, এবং ভার্বটা কিন্তু একা নেই, ভার্বের সাথে হচ্ছে আইএনজি আছে, কি আছে, আইএনজি, আইএনজির পরে কি রয়েছে, কি আছে, দ্য এসিস টেম্পারেচার, মানে বাকি অংশ, এরপরে শেষে রয়েছে কি, প্রশ্নবোধক চিহ্ন। এরকম যদি হয় সেক্ষেত্রে কি হবে, অডিও মাইন্ড, কি হবে, অডিও মাইন্ড। তাহলে আমরা যদি ওইখানে অডিও মাইন্ড যদি বসাই সেক্ষেত্রে কি হবে, যে অডিও মাইন্ড রিডিউসিং দ্য এসিস টেম্পারেচার, যদি কিছু মনে না করেন, আমি কি এসি টেম্পারেচারটা কি কমাবো, বা আপনি কি একটু যদি কিছু মনে না করেন এসি টেম্পারেচারটা কমিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, এরপরে 2 নম্বর যে স্ট্রাকচারটা, এটা যদি একটু দেখি, নরমালি আই ডোন্ট গো এনিওয়্যার অ্যালোন, সাধারণত আমি কোথাও একা যাই না। আচ্ছা, এরপরে কি, ড্যাশ ইফ আই ব্রট এ ফ্রেন্ড উইথ মি, দেখো কি রয়েছে, ইফ রয়েছে, এখানে কিন্তু চেনার উপায়টা দেখো, ইফ রয়েছে, ইফ এর পরে কি রয়েছে, সাবজেক্ট রয়েছে, তাহলে দেখো সাবজেক্ট, সাবজেক্ট কি, আই, এরপরে কি হচ্ছে, ভার্ব রয়েছে, ভার্বের পাস্ট ফর্ম, ব্রট, ব্রট হচ্ছে ব্রিং ভার্বের পাস্ট ফর্ম, ঠিক আছে, ব্রিং ভার্বের পাস্ট ফর্ম, ব্রিং মানে হচ্ছে নিয়ে যাওয়া, ঠিক আছে, ব্রিং মানে কি, নিয়ে যাওয়া বা নেওয়া। তাহলে হোয়াট ইফ আই ব্রট, সরি, উড ইউ মাইন্ড ইফ আই ব্রট আ ফ্রেন্ড উইথ মি, আমি যদি আমার সাথে কোনো একটা বন্ধুকে নিয়ে যাই, তাহলে আপনি কি কিছু মনে করবেন, বা যদি কিছু মনে না করেন আমি কি আমার বন্ধুকে নিয়ে যাব আমার সাথে। তাহলে আমরা কিভাবে বুঝলাম যে এখানে অডিও মাইন্ড বসবে, প্রথমে থাকবে ড্যাশ, ড্যাশের পরে মানে সেকেন্ড রুলস অনুযায়ী ড্যাশের পরে থাকবে ইফ, ইফের পরে
সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে, ভার্বটা থাকবে হচ্ছে পাস্ট ফর্মে। এরপরে বাকি অংশে এরপরে শেষে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন। এবং 1 নম্বর যে রুল সেটা হচ্ছে ড্যাশ থাকবে, ড্যাশের পরে ভার্বের সাথে কি থাকবে? আইএনজি থাকবে, এরপরে বাকি অংশ, এরপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এরকম যদি স্ট্রাকচার থাকে তাহলে কি হবে? অডিও মাইন্ড। মনে থাকবে as though, as if, as though, as if দুইটার অর্থই সেম, অর্থ হচ্ছে যেন। কি বোঝায়? যেন। এবং এই as though, as if যে ফ্রেজটা, এই ফ্রেজটার যেই সেন্টেন্সটা থাকে ওই সেন্টেন্সটা সাধারণত অনুমান নির্ভর হয়। কি হয়? অনুমান নির্ভর হয়। আচ্ছা, কিভাবে চিনবো? দুইটা রুলস রয়েছে। একটা হচ্ছে প্রথমেই এই as though, as if এর মাঝখানে, as though, as if এর আগে যেই ক্লজটা থাকবে সেই ক্লজটা সাধারণত হয় প্রেজেন্ট ইনডিফিনিট, এবং as though, as if যুক্ত যেই ক্লজটা রয়েছে সেটা সাধারণত হয় পাস্ট ইনডিফিনিট। অথবা আগের as though, as if এর যেই আগের যে ক্লজটা সেটা হয় পাস্ট ইনডিফিনিট, এবং as though, as if যুক্ত যেই ক্লজটা থাকে সেটা সাধারণত হয় পাস্ট পারফেক্ট। আচ্ছা, কিভাবে? আমরা একটা উদাহরণ দেখি। ঝুমা উইটনেসড দ্য ইনসিডেন্ট। ঝুমা কি করছে? ঘটনাটা নিজের চোখে দেখছে। হ্যাঁ, তাহলে দেখো, ঝুমা witnessed the incident but she talks dash she knew nothing। তাহলে এটা তো হচ্ছে আমাদেরকে জাস্ট ক্লু দেওয়ার জন্য। মেইন সেন্টেন্সে যদি আমরা দেখি যে মানে যেখানে হচ্ছে মানে যেখানে তুমি এই অ্যাজ ইফ না অ্যাজ দো এটা বসাবা, দেখো প্রথমে একটা অংশ রয়েছে বাট শি টক্স, এরপর ড্যাশের পরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে কি? শি নিউ নাথিং। তাহলে প্রথম অংশটার যদি স্ট্রাকচার দেখি, সাবজেক্ট হচ্ছে শি, আর টক্স, টক্স হচ্ছে ভার্ব, এবং ভার্বের সাথে এস রয়েছে। ভার্বের সাথে এস থাকা বা ভার্বের সাথে কিছুই না থাকা মানে হচ্ছে এটা কিসে রয়েছে? প্রেজেন্ট ফর্মে রয়েছে। তার মানে এই যে প্রথম যে ক্লজটা, ক্লজ মানে হচ্ছে সেন্টেন্সের মধ্যে আরেকটা সেন্টেন্স, ঠিক আছে? ওইটাকেই বলা হয় ক্লজ, ঠিক আছে? আচ্ছা, বাক্যাংশ আর কি। তাহলে এই যে ক্লজটা, এই ক্লজটা আমরা দেখতে পাচ্ছি যে কি? সাবজেক্ট প্লাস ভার্ব, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাই না? এরপর ড্যাশ, ড্যাশের পরে কি রয়েছে? আরেকটা ক্লজ রয়েছে। দেখো, এই সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, হ্যাঁ, এরপরে হচ্ছে এই হচ্ছে অবজেক্ট। অবজেক্ট থাকাটা ম্যান্ডেটরি না, সেন্টেন্স হতে হলে ভার্ব থাকাটাই কিন্তু ম্যান্ডেটরি। তাহলে দেখো যে এখানে রয়েছে কি? শি নিউ, এটা এটা এইচ না, এটা হবে এন, ভুলে হয়ে গেছে যে শি নিউ নাথিং। তাহলে দেখো, আমরা জানি সাধারণত নো, কিন্তু এখানে ও এর জায়গায় আছে ই, তার মানে এটা ফর্মটা চেঞ্জ হয়েছে, এবং ফর্মটা চেঞ্জ হয়ে এটা কি হয়ে গেছে? পাস্ট ফর্ম হয়ে গেছে। তাহলে এখানে দেখো, যেহেতু মেইন ভার্বটাই হচ্ছে পাস্ট ফর্মে, তার মানে টেন্সটাও ওই ভার্বের উপরে ডিপেন্ড করতেছে। তার মানে প্রথমটা রয়েছে কিসে? প্রেজেন্ট ইনডিফিনিটে, পরেরটা কিসে রয়েছে? পাস্ট ইনডিফিনিটে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বাকিটা কিভাবে বুঝবো? যে এখন তো স্ট্রাকচার দেখে হয়তো একটু বুঝছি, এবার একটু লজিক দিয়ে বোঝার চেষ্টা করি যে কেন এজ ইট হয়েছে। দেখো, ঝুমু কিন্তু ইনসিডেন্টটা দেখছে, ঠিক আছে, বাট শি টক্স, কিন্তু সে কথা বলতেছে, শি নিউ নাথিং, সে কিছু জানে না, তাই না? উল্টা একটা ব্যাপার না? এই যে অনুমান নির্ভর হয় এবং বিপরীত হয়, বিপরীত এমন বোঝায়, ঠিক আছে? এরকম যদি হয় সেক্ষেত্রে কি হবে? অ্যাজ ইফ হবে। তাহলে বাট শি টক্স অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, তুমি যেটাই দিতে চাও দিতে পারবা, কোনো সমস্যা নেই। অ্যাজ ইফ শি নিউ নাথিং, যেন সে কিছু জানে না, ঠিক আছে? যেন সে কিছু জানে না। আচ্ছা, সেকেন্ড এক্সাম্পল যদি দেখি, হি বিহেভড ড্যাশ হি হ্যাড নোন মি। এখানে এর আগে কোনো ক্লু ট্লু দেওয়া নেই, এটা দেওয়ার জন্য দরকারও নেই, তাই না? এটা এটা তো অনুমান, এটাও অনুমান, বাট এটার জন্য অত কিছু লাগতেছে না।
এটা বলা দরকার পড়তেছে না যে তার সাথে আমার দেখা হয়েছিল এই সেই হ্যান ত্যান। দেখো হি বিহেভড, এখন ড্যাশের আগের অংশটা দেখো, কি রয়েছে সাবজেক্ট, এরপর রয়েছে কি ভার্ব, ভার্বটা কোন ফর্মে রয়েছে, পাস্ট ফর্মে রয়েছে। আচ্ছা ড্যাশ, ড্যাশের পরে কি রয়েছে সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের পরে কি রয়েছে ভার্ব রয়েছে, ভার্ব হচ্ছে কি হ্যাড নোন। এখন হ্যাড নোন কি রয়েছে, ভার্বের আগে কি রয়েছে অক্সিলারি একটা ভার্ব রয়েছে, সেটা হচ্ছে হ্যাড। আমরা জানি যে হ্যাড প্লাস ভার্বের কি পাস্ট পার্টিসিপল হইলে সেটা হয় কি পাস্ট পারফেক্ট টেন্স, কি হয় পাস্ট পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে, তাহলে এটা কিসে রয়েছে পাস্ট পারফেক্ট রয়েছে। তাহলে প্রথম অংশ কিসে রয়েছে পাস্ট ইনডিফিনিটে, পরের অংশ রয়েছে পাস্ট পারফেক্ট, এবং মাঝখানে কি রয়েছে ড্যাশ রয়েছে। এবং এই অর্থটা কি হি বিহেভড ড্যাশ হি হ্যাড নোন, হি হ্যাড নোন মি, যেন সে আমাকে চেনে। ঠিক আছে, এই যে একটা অনুমান, এটার জন্য মূলত এখানে কি বসবে অ্যাজ ইফ। অত তুমি যদি এখানে না 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 বোঝা, সে সে যেন আমাকে চিনে না, মানে তোমার এই কাছের বন্ধু। ঠিক আছে, আমরা উদাহরণটা যদি এইভাবে লিখি যে রিফাত ইজ মাই ক্লাসমেট, না রিফাত ওয়াজ মাই ক্লাসমেট। ঠিক আছে, হ্যাঁ yesterday we met on the road, গতকালকে হচ্ছে আমরা রাস্তায় মানে দেখা করি আর কি, বা দেখি আর কি, একে অপরকে দেখি। বাট হি বিহেভড, কিন্তু সে ব্যবহার করছে ড্যাশ হি হ্যাড নট নোন মি। দেখছো এই যে একটা বিপরীত ব্যাপার। ঠিক আছে, এই জন্যই মূলত হচ্ছে অ্যাজ ইফটা বসে, তুমি অ্যাজ দো অথবা অ্যাজ ইফ, আমরা এখানে অ্যাজ দো ইউজ করলাম, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা অ্যাজ দো অ্যাজ ইফ বুঝতে পেরেছি, যেটার অর্থ হচ্ছে যেন, এবং যেন যুক্ত যে অংশটা থাকে সেটা সাধারণত অনুমান নির্ভর হয় অথবা বিপরীত হয়। কি হয় বিপরীত হয়। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, সেটা হচ্ছে নো সুনার হ্যাড ডট ডট দেন। ডট ডট মানে অলরেডি তোমাদেরকে বলেছি, এরকম যদি হয় তার মানে দুইটা ড্যাশ থাকবে। কি থাকবে দুইটা ড্যাশ থাকবে। তাই না, তাহলে এখন এই নো সুনার হ্যাড ডট ডট দেন, এটার অর্থটা কি, এটার অর্থটা হচ্ছে কোনো কিছু হতে না হতেই বা কোনো কিছু ঘটতে না ঘটতেই সাথে সাথে আরেকটা ঘটনা ঘটা। ঠিক আছে, কারণ এর অর্থটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু আমি যদি আমি যদি না বুঝি সেক্ষেত্রে কি হবে। দেখো দুইটা আছে তার মানে হচ্ছে দুইটা ড্যাশ, এটা অলরেডি বলেছি। এখন এটা চেনার জন্য আরেকটা রুলস আছে, কিছু টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে কি, দেখো প্রথমে হচ্ছে ড্যাশ থাকবে, ড্যাশের পরে যেই ক্লজটা থাকবে বা যে অংশটুকু থাকবে সেই অংশটুকু হবে পাস্ট পারফেক্ট, মানে হচ্ছে হ্যাড প্লাস V3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। এরপরে হচ্ছে যেটা থাকবে সেটা আবার থাকবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, সেটা হবে কি পাস্ট ইনডিফিনিট, মানে হচ্ছে V2, মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, কি থাকবে এখন আমরা একটু আগে করেছিলাম যে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, ওইখানে দুইটা শূন্যস্থান আছে, শেষে প্রশ্নবোধক আছে। এখানেও কিন্তু দুইটা শূন্যস্থান আছে, কিন্তু এইখানে শেষে কি নাই প্রশ্নবোধক চিহ্ন নাই। কি নাই প্রশ্নবোধক চিহ্ন নাই, এই যে প্রশ্নবোধক চিহ্ন কিন্তু থাকে না, কিন্তু দুইটা শূন্যস্থান থাকে। ঠিক আছে, এবং দুইটা শূন্যস্থানওয়ালা আরো অনেকগুলোই আছে, কিন্তু শুধু এইটা যেটা কি থাকে না প্রশ্নবোধক চিহ্ন থাকে না। তাহলে এখন আমরা যদি উদাহরণের দিকে তাকাই, ড্যাশ দ্য থিফ হ্যাড সিন দ্য পুলিশ। দেখো ড্যাশ দ্য থিফ হ্যাড সিন দ্য পুলিশ ড্যাশ হি র্যান অ্যাওয়ে, তাহলে প্রথমে ড্যাশ রয়েছে, ড্যাশের পরে কি রয়েছে পাস্ট পারফেক্ট, মানে যে ক্লজটা আছে সেই ক্লজটা কি পাস্ট পারফেক্ট,
আমি লিখে দিচ্ছি এখানে, তোমরা খাতায় এটা নোট করে রাখবা। দেখো তাহলে কি রয়েছে, সাবজেক্ট, ভার্বটা কিসে, পাস্ট পারফেক্ট, এই যে হ্যাড, হ্যাড এর পরে কি ভার্বের পাস্ট পাস্ট পার্টিসিপল V3, ঠিক আছে, দা পুলিশ, এরপরে কি, এরপরে আরেকটা ড্যাশ, হ্যাঁ, এবং ড্যাশের পরে যে অংশটা সেটা হচ্ছে আবার পাস্ট ইনডিফিনিটে। দেখো কি সাবজেক্ট, আর রান, রান, দেখো রানের ফরম্যাটে নাই, ঠিক আছে, কি আছে, ইউর জায়গায় আছে এ, তার মানে এটা কিসে রয়েছে, পাস্ট ফর্মে রয়েছে। তাহলে প্রথমে ড্যাশ, ড্যাশের পরে কি যে অংশটা সেটা পাস্ট পারফেক্ট, এবং তারপরে আবার ড্যাশ, এরপরে হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট, এবং শেষে কি নাই, প্রশ্নবোধক চিহ্ন নাই। তাহলে কি হবে এখানে, নো সুনার হ্যাড ডট ডট দেন। তাহলে অর্থটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, নো সুনার হ্যাড দ্য থিফ, নো সুনার দ্য থিফ, সরি এখানে হ্যাডটা আগে হবে, হ্যাড তো ওইখানে আছে, সরি, নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ, পুলিশটাকে দেখতে না দেখতেই, দেন হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালালো। আবার এটা আরেকটা মজার একটা অর্থ আছে, সেটা হচ্ছে যেই না চোরটা পুলিশরে দেখলো অমনি সে দৌড়ে পালালো, ঠিক আছে। এই নো সুনার হ্যাড মানে হচ্ছে, নো সুনার হেড এর অর্থে তুমি যে যেই না বলতে পারো, যেই না, ঠিক আছে, এরপরে কি দেন দে বানাতে পারো হচ্ছে অমনি, দেন নাকি অমনি, তার মানে তুমি যদি এভাবে বলতে চাও যে যেই না কিছু একটা হয়েছে অমনি আরেকটা হয়েছে, সেক্ষেত্রে তুমি এই যে নো সুনার হ্যাড ডট ডট দেন ইউজ করতে পারো, ঠিক আছে। তাহলে এরপরটা যদি দেখি, ড্যাশ দ্য চাইল্ড নোটিসড হ্যাড নোটিসড দ্য টয়, কি নোটিস মানে কি দেখছে, খেয়াল করছে, কি দেখছে, টয়, খেলনা, ড্যাশ ইট রাস্ট ফর দ্য টয়, তারপরে সে কি এটার উপরে দৌড়ে, মানে দৌড়ালো আর কি, রাস্ট মানে হচ্ছে এটার উপরে ঝাঁপিয়ে পড়লো, ঠিক আছে। তাহলে দেখো কি আছে, দুইটা শূন্যস্থান, প্রথম শূন্যস্থান, এরপরে কি রয়েছে পাস্ট পারফেক্ট, দেখো হ্যাড, তারপরে কি V3, ঠিক আছে, তার মানে কি সেটা ছিল পাস্ট পারফেক্ট, এরপরে ড্যাশ, ড্যাশের পরে কি ভার্বের কি ফর্ম, পাস্ট ফর্ম, মানে পাস্ট ইনডিফিনিটে আছে। তাহলে কি হবে, নো সুনার হ্যাড ডট ডট দ্যাট, তাহলে নো সুনার হ্যাড দ্য চাইল্ড নোটিসড দ্য টয় ইট রাস্ট ফর দ্যাট, যেই না বাচ্চাটা খেলনাটা দেখলো অমনি এটা লইয়া কারাগারি শুরু করে দিল, ঠিক আছে। তাহলে এরকম হবে, তাহলে নো সুনার হ্যাড কি মনে রাখবো, দুইটা ড্যাশ, ড্যাশ প্রথম ড্যাশের পরে পাস্ট পারফেক্ট টেন্স, এরপরে ড্যাশ, ড্যাশের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, শেষে কি নাই, প্রশ্নবোধক চিহ্ন নাই। আচ্ছা, এবার হচ্ছে আরেকটি ফ্রেজ খুব ইম্পর্টেন্ট, ইটস টাইম অথবা ইটস হাই টাইম। আচ্ছা, এই দুটোর অর্থ কি, এই দুটোর অর্থ হচ্ছে এটাই উপযুক্ত সময়, কোনো কিছু করার এইটাই উপযুক্ত সময়, বা এখনই করতে হবে এরকম কিছু বোঝায়, ঠিক আছে। এখন এটা কিভাবে চিনবা, এটা চেনার জন্য আমাদের স্ট্রাকচারটা দেখতে হবে। প্রথমে ড্যাশ থাকবে, ড্যাশের পরে সাবজেক্ট থাকবে, এবং সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে সেটা কিন্তু পাস্ট ফর্মে থাকবে, কি থাকবে, পাস্ট ফর্ম, মানে V2, এরপরে কি হবে, বাকি অংশ থাকবে, ঠিক আছে। আমরা জানি বেস ফর্ম যেগুলোতে থাকে ওগুলোর জন্য আলাদা নিয়ম, তাই না, ওইগুলোর জন্য আলাদা নিয়ম আছে, কিন্তু পাস্ট ফর্ম শুধু কিন্তু এটাতেই থাকে, ইটস টাইম অথবা ইটস হাই টাইম, ঠিক আছে, কোনো কিছু করা উচিত বা করতে হবে এরকম অর্থ বোঝায়, ঠিক আছে, বা এটাই উপযুক্ত সময়, একাধিক অর্থ বোঝায় এটা দিয়ে, হ্যাঁ। তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি, যে স্ন্যাচিং ইন পাবলিক, প্রকাশ্যে ছিনতাই, has become a very serious issue, একটা কি মারাত্মক ইস্যু হয়ে গিয়েছে, ড্যাশ দ্য অ্যাডমিনিস্ট্রেশন took proper steps against it, মানে দেখো কি আছে, ড্যাশ আছে, ড্যাশের পরে সাবজেক্ট, সাবজেক্ট কি, দ্য অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন কি প্রশাসন, এরপরে ভার্ব রয়েছে, দেখো ভার্ব took, বেস ফর্ম হচ্ছে টেক কিন্তু আছে took এ, তার মানে এটা কিসে, V2, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে রয়েছে, কি রয়েছে, পাস্ট ইনডিফিনিট বা পাস্ট ফর্মে রয়েছে, হ্যাঁ। এরপরে কি প্রপার স্টেপস এগেইনস্ট ইট, এরপরে বাকি অংশ, তার মানে কি দেখলাম, ড্যাশ আছে, ড্যাশের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে যে ভার্বটা সেটা আছে কিসে, পাস্ট ফর্মে। আবার এখানে আমাদের কি রয়েছে, একটু ক্লু রয়েছে, যে পাবলিক প্লেসে ছিনতাই করাটা কি হয়ে গেছে, খুব বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, তাই কি করতে হবে, প্রশাসনের প্রপার স্টেপ নেওয়ার এইটাই উপযুক্ত সময়, বা নিতে হবে, বা এখনই সময়, ঠিক আছে। তাহলে কি হবে, ইটস টাইম বা ইটস হাই টাইম, ইটস হাই টাইম,
ঠিক আছে। আচ্ছা, এরপরে কি ইউর এনিমিজ আর লুকিং ফর ইউ, তোমার শত্রু তোমাকে খুঁজছে। হ্যাঁ, তাহলে কি হয়েছে এখন, ড্যাশ ইউ লেফট দিস প্লেস, তাহলে কি করতে হবে তোমার এখনই, বা তোমার উচিত কি এই এই জায়গাটা কি ছেড়ে চলে যাওয়া। ঠিক আছে, তাহলে দেখো সাবজেক্ট, সাবজেক্টের পরে কি ভার্ব, ভার্বটা কি রয়েছে পাস্ট, পাস্ট পাস্ট ফর্মে রয়েছে, এরপরে বাকি অংশ। ঠিক আছে, তাহলে কি হবে, ইটস টাইম বা ইটস হাই টাইম, ইটস হাই টাইম। ক্লিয়ার? ওকে, তাহলে ইটস টাইম, ইটস হাই টাইম, এটাও আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে নেক্সটে যদি যাই, এরপর হচ্ছে লেস্ট। লেস্ট কি, দেখো লেস্ট মানে হচ্ছে, লেস্ট দিয়ে মানে মূলত এই যে পরের অংশ যেটা থাকে সেটা মূলত মানে ঝুঁকি এড়ানো এরকম টাইপের কিছু বোঝায়। ঠিক আছে, মানে লেস্ট বলে মূলত এই ঝুঁকি এড়ানোটাই বোঝায়, কিন্তু লেস্টের পরে যেটা থাকে এটাও সাধারণত একটা আশঙ্কা থাকে। ঠিক আছে, এটাও কি থাকে, একটা আশঙ্কা করা বোঝায়। তাহলে এটা কিভাবে চিনবো, শূন্যস্থানের পরে সাবজেক্ট থাকে এবং সাবজেক্টের পরে শুড অথবা মাইট থাকে। কি থাকে, সাবজেক্টের পরে শুড অথবা মাইট থাকে। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু দেখি যে উই আর অলরেডি লেট, আমরা ইতিমধ্যেই দেরি করে ফেলছি। ওয়াক ফাস্ট, জোরে হাঁটো, ড্যাশ উই শুড মিস দ্য ক্লাস, না হয় আমরা কি করব, কি করব, আমরা ক্লাস মিস করে ফেলবো। তাহলে এই যে একটা ঝুঁকি, ক্লাস মিস করার ঝুঁকি, এই ঝুঁকিটা এড়ানোর জন্য তুমি কি বলতেছো, বা আমরা কি বলতেছি, যে জোরে হাঁটো, কি বলতেছি, জোরে হাঁটো বলতেছি। তার মানে এটা তো হচ্ছে লজিক। আর স্ট্রাকচার অনুযায়ী যদি দেখি, যে ড্যাশ আছে, ড্যাশের পরে কি রয়েছে, সাবজেক্ট রয়েছে, এবং সাবজেক্টের পরে শুড অথবা মাইট রয়েছে। দেখো এখানে কি আছে, শুড আছে, তাই না? তাহলে কি হবে, ওয়াক ফাস্ট, লেস্ট উই শুড মিস দ্য ক্লাস। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে লেস্ট। এরপরে উদাহরণটা যদি দেখি, আনিকা ওয়াজ ইল এন্ড সো শি কুডন্ট অ্যাটেন্ড দ্য ক্লাসেস, আনিকা অসুস্থ ছিল এবং তাই সে ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি। আচ্ছা, তাহলে কি আছে আনিকার, দেখি, নাও স্টাডিজ, নাও স্টাডিজ না, নাও শি স্টাডিজ, নাও শি স্টাডিজ এখন সে পড়ে, ড্যাশ শি শুড ফেল ইন দ্য এক্সাম, এই ভয়ে যে সে হয়তো কি করবে, এক্সামে ফেল করবে। ঠিক আছে, এই যে একটা আশঙ্কা বা এই একটা ঝুঁকি, এই ঝুঁকি এড়ানোর জন্য সে কি করতেছে, পড়াশোনা করতেছে। বুঝতে পারছো, তাহলে কি হবে, লেস্ট হবে, লেস্ট, এখানে হবে লেস্ট। তাহলে আমরা কি বলবো, যে লেস্টের আগে যেটা করে সেটা মূলত লিস্টের পরে যেটা হবে ওইটার ওই ঝুঁকিটা এড়ানোর জন্য। বুঝতে পারছো, তাহলে আমরা এটা একটু দেখি যে করা প্লাস আশঙ্কা। ঠিক আছে, তাহলে এই যে দেখো, যে ওয়াক ফাস্ট, এটা হচ্ছে ঝুঁকি এড়ানোর জন্য কিছু করতেছি, ঝুঁকি, এই ঝুঁকিটা এড়ানোর জন্য, ঝুঁকিটা কি, ঝুঁকিটা হচ্ছে আমরা ক্লাসটা মিস করতে পারি, এটা হচ্ছে আশঙ্কা। তার মানে লিস্টের আগের অংশটা কি থাকবে, ঝুঁকি এড়ানোর জন্য থাকবে, এবং পরের অংশটা সেটা হচ্ছে আশঙ্কা। বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা লিস্টও ইজিলি বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে সবচেয়ে কনফিউজিং যেটা সেটা হচ্ছে ইট, আর আরেকটা আছে এটার সাথে, সেটা হচ্ছে দেয়ার। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ইটটা একটু বোঝার চেষ্টা করব। আমরা জানি ইটের শব্দ হচ্ছে এটা, এটার ইটের অর্থ কি, এটা, কিন্তু এই ইটটা সাধারণত এই স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজেসে এটা সাধারণত প্রথমে বসে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইটের অর্থটা এখানে দেওয়া হয় না। কিন্তু তারপরে ইটটা বসাতে হয়, কারণ কারণ ইটটা হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি শব্দ, যেটা সাধারণত সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট না থাকলে, ঠিক আছে, মানে তুমি একটা সেন্টেন্স লিখতেছো কিন্তু সেন্টেন্সটার মধ্যে তুমি কি করতে পারতেছো না, একটা সাবজেক্ট দিতে পারতেছো না। যেমন আমরা একটু উদাহরণ যদি দেই, তুমি বলতে চাচ্ছো যে বৃষ্টি হচ্ছে, কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তখন তুমি সুন্দর করে লিখে দিলা যে রেইনি, রেইনি। এখন তুমি খুব স্যাটিসফাইড যে তুমি একটা সেন্টেন্স লিখছো, কিন্তু আদৌ কি এটা কোনো সেন্টেন্স হয়েছে? শুধু ভার্বের সাথে আইএনজি যোগ করে কি কোনো ভার্ব হয়, কোনো সেন্টেন্স হয়?
আমরা জানি যে একটা সেন্টেন্স হওয়ার জন্য ভার্ব লাগে, তুমিও এটা মেনে নিয়ে লিখছো, বাট ভার্বের সাথে আইএনজি যোগ করলে কি শুধু সেন্টেন্স হয়? সেন্টেন্স তো হয় না। আচ্ছা, তাহলে তখন এখন তোমার কি লাগবে? তোমার একটা ভার্ব লাগবে, ঠিক আছে? তাহলে তোমার মাথায় আসলো যে না, আমার তো একটা ভার্ব লাগবে, আমি কি করব? আমি তাহলে রেইনিং এর সাথে ইজ লাগাবো। যেহেতু বৃষ্টি হচ্ছে, এখন হচ্ছে, এটা বোঝানোর জন্য আমি কি লাগাইতেছি? ইজ লাগাইতেছি, এম ইজ আর ওয়াজ লাগাচ্ছি না। আচ্ছা, এখন যখন আমরা আবার ইজ লাগাইলাম, ইজ লাগানোর পরে আবার কি দিলাম? রেইনিং দিলাম। হ্যাঁ, এখন তুমি এটা বলতেছে বৃষ্টি হচ্ছে, তুমি কোনো প্রশ্ন কিছুই করতেছো না, তুমি কোনো প্রশ্ন কিছুই করতেছো না, কিন্তু স্ট্রাকচার অনুযায়ী এটা হয়ে গেল আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স। কারণ কি? আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত শুরু হয় কি দিয়ে? অক্সিলারি ভার্ব দিয়ে, এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড ইত্যাদি, এগুলো দিয়ে শুরু হয়, এবং এগুলোর সাথে হচ্ছে কি থাকে? মেইন যে ভার্বটা থাকে ওইটার বিভিন্ন ফরম্যাট থাকতে পারে। ঠিক আছে, দেখো তাহলে ইজ, ইজের পরে ভার্ব প্লাস আইএনজি। এখন তুমি যদি এইভাবে লেখো, সুন্দর করে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলে হয়ে যাবে ইজ রেইনিং, বৃষ্টি কি হচ্ছে? ঠিক আছে, ওকে। তাহলে এখন তুমি তো এটা প্রশ্নবোধক বাক্য বলতে চাচ্ছ না, তুমি নরমালি বলতে চাচ্ছ যে বৃষ্টি হচ্ছে। তাহলে এখন সেন্টেন্সের মধ্যে কি মিসিং? এখন তুমি বলতে চাচ্ছ যে তাহলে আমি, আচ্ছা এখন হয়ে গেল ইজ রেইনিং, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। ঠিক আছে, তাহলে তুমি তো এটা বলতে চাচ্ছ, নরমাল একটা কথা বলতে চাচ্ছ যে বৃষ্টি হচ্ছে, কি একটা বিপদের মধ্যে পড়লা। এবার দেখো, এখন তুমি চাইতেছো যে তাহলে আমি একটা কাজ করি, আমি তাহলে ইজ ভার্বটাকে হচ্ছে রেইনিং এর পরে নিয়ে যাই, তখন হয়ে যাবে কি? রেইনিং ইজ। এটা তো কিছু হইলো না, তাই না? তোমার প্রশ্ন হতে পারে যে আপনি তো বললেন যে ইজটা আগে থাকলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়, তাহলে আমি ইজটা পরে নেই। আচ্ছা, পরে নিলাম, নেওয়ার পরে কি এটা কোনো সেন্টেন্স হইলো? রেইনিং ইজ। কারণ তুমি বলতে চাচ্ছ যে রেনিং কে তুমি এখানে কি বানাবা? সাবজেক্ট বানাবা। কারণ নিয়ম অনুযায়ী এখানে একটা সাবজেক্ট লাগতেছে, কারণ আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই না? সেক্ষেত্রেও তো হয় না। এখন তোমাকে এই মহাবিপদ থেকে কে উদ্ধার করবে? এই মহাবিপদ থেকে উদ্ধার করতে তোমাকে বাঁচাতে চলে আসবে কে? ইট বাবা। কে আসবে? ইট বাবা। এখানে যদি তুমি ইট দাও তাহলে সেন্টেন্সটা পরিপূর্ণতা পাবে। তাহলে তখন কি হবে? ইট ইজ রেইনিং। তখন তুমি নির্বিঘ্নে বলতে পারবা যে বৃষ্টি হচ্ছে। মূলত এইভাবেই, এই যে ইট, এই ইটটা মূলত এইভাবেই ব্যবহৃত হয় সেন্টেন্সে। যে ক্ষেত্রে তুমি এরকম বিপদে পড়ো যে তুমি সাবজেক্ট বানাতে পারতেছো না, তখন তোমাকে সেই বিপদ থেকে উদ্ধার করবে ইট। তাহলে আমরা খুব ব্রিফ একটা ইন্ট্রোডাকশন দিলাম ইটের। এখন দেখি আমরা ওয়ার্ডস এন্ড ফ্রেজেসে এই ইটটাকে কিভাবে বসাই। দেখো, এটা অলরেডি বললাম যে এটার অর্থ এটা, কিন্তু সবসময় সেন্টেন্সে এই অর্থটা উচ্চারিত হয় না। এখন ওয়ার্ডস এন্ড ফ্রেজেসে সাধারণত এটা কি কি ফরম্যাট ধারণ করে থাকে, ফর্ম ধারণ করে থাকে দেখি। প্রথমে হচ্ছে ড্যাশ থাকে, এটা কিন্তু সবসময় প্রথমে বসবে, এটা কিন্তু সবসময় প্রথমে বসবে। প্রথমে ড্যাশ, ড্যাশের পরে যে ভার্বটা থাকবে, ভার্বটা কিন্তু থাকবে সিঙ্গুলার। কি থাকবে? ভার্বটা সিঙ্গুলার থাকবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হয় ইজ অথবা ওয়াজ। ঠিক আছে, ইজ অথবা ওয়াজ। এরপরে নাউন বা প্রোনাউন থাকে, এবং এরপরে কি থাকে? অ্যাডজেক্টিভ থাকে। এরপরে কি থাকে? অ্যাডজেক্টিভ থাকে। আচ্ছা, প্রথম एग्जांपलটা যদি দেখি যে দ্য স্টেশন ইজ ভেরি ফার ফ্রম মাই হোম। স্টেশন আমার বাসা থেকে কি? খুবই দূরে, খুবই দূরে। আচ্ছা, ইফ, আচ্ছা আমরা পরের एग्जांपलটা দেখি, কারণ এখানে একটু উল্টাপাল্টা হয়ে গেছে। আচ্ছা দেখো, দুই নম্বর एग्जांपलটা দেখি যে ড্যাশ ইজ করাপশন হুইচ ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ব্যারিয়ার্স টু দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। তাহলে ইজ আছে, কারণ ড্যাশটা ছাড়া এটা বললে এটা হয়ে যায় কোশ্চেন মার্ক, মানে প্রশ্নবোধক বাক্য হয়ে যায় যে করাপশন কি বাংলাদেশের উন্নতির প্রধান অন্তরায়। কিন্তু তুমি তো প্রশ্ন করতে যাচ্ছ না, তাই না? এবার প্রশ্নবোধক চিহ্নও নাই, এটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তার মানে দেখো, এই সেন্টেন্সটা কিন্তু এই যে রেইনিং এর মতো বিপদে পড়ছে। কারণ কি? দেখো, ইজ আছে, কিন্তু এটা তুমি যে সাবজেক্ট বানাবা, সাবজেক্ট বসানোর মতো কেউ নাই।
ঠিক আছে, তখন তোমাকে উদ্ধার করতে আসছে কে? ইট। এটা তো আমরা লজিকের ব্যাপারে বললাম, কিন্তু রুলস অনুযায়ী তোমরা তো রুলস মনে রাখো, লজিক মনে রাখতে খুব চেষ্টা কম করো। তাহলে রুলস অনুযায়ী হচ্ছে কি প্রথমে ড্যাশ, ড্যাশের পরে যে ভার্বটা থাকবে ভার্বটা থাকবে সিঙ্গুলার, সাধারণত সেটা হয়ে থাকে ইজ অথবা ওয়াজ। এরপরে কি থাকে? এরপরে নাউন বা প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভ থাকে। তারপরে এরপরে দেখো কি আছে? কারাপশন। কারাপশন হচ্ছে কি? দুর্নীতি। দুর্নীতি কি? একটা নাউন। আচ্ছা, এরপরে কি? এরপরে ডট ডট ডট, এরপরে বাকি অংশ থাকে। ঠিক আছে, এই হচ্ছে রুল নাম্বার 1। রুল নাম্বার 2 হচ্ছে ড্যাশ থাকে, ড্যাশের পরে ভার্ব থাকে, ভার্বটা সিঙ্গুলার থাকে, এবং এরপরে কি থাকে? নাউন বা প্রোনাউন থাকে। এরপরে আবার থাকে ক্লজ মার্কার, এগুলোকে বলা হয় ক্লজ মার্কার। হু, হুইচ, দ্যাট, ক্লজ। হ্যাঁ, এরপরে ভার্ব, এরপরে বাকি অংশ, এরপরে ভার্ব, এরপরে বাকি অংশ। আচ্ছা, এরকম একটা যদি উদাহরণ আমরা দেই, উদাহরণ দিলে, আচ্ছা এখানে উদাহরণ দেওয়া নেই, আমরা হচ্ছে এখানে লিখতেছি। যেমন ড্যাশ দেখো, প্রথম হচ্ছে ড্যাশ, ড্যাশের পরে কি রয়েছে? ইজ রয়েছে। তার মানে কি বললাম? যে ড্যাশের পরে ভার্ব থাকবে এবং ভার্বটা সিঙ্গুলার থাকবে। দেখো, ড্যাশের পরে ভার্ব, ভার্ব হচ্ছে ইজ, ইজটা হচ্ছে কি? সিঙ্গুলার। এরপরে কি রয়েছে? নাউন অথবা প্রোনাউন। দেখো, হি, হি হচ্ছে একটা প্রোনাউন। এরপরে কি রয়েছে? ক্লোজ মার্কার, হু, হুইচ অথবা দ্যাট। তাহলে কি থাকে? কি রয়েছে? দেখো, হু রয়েছে। হু এর পরে কি রয়েছে? ভার্ব রয়েছে, এবং ভার্বটা এখানে যে কোনো ফরম্যাটে থাকতে পারে, কোনো ম্যাটার না। এটা প্রেজেন্টে থাকতে পারে, পাস্টে থাকতে পারে, ফিউচারে থাকতে পারে। ঠিক আছে, দেখো তাহলে এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা থেকে আমরা কি বুঝে গেলাম? যেখানে কি লাগবে? কি বসবে? ইট বসবে। আবার এই যে দেখো, লজিকের ব্যাপারে যদি আসি, ড্যাশ আছে, ড্যাশের পরে ইজ আছে। এখন এই ড্যাশ ছাড়া এটা হয়ে যেত ইন্টারগেটিভ সেন্টেন্স, তাই না? কিন্তু শেষে আবার আছে কি? ফুল স্টপ। ইন্টারগেটিভ নোট অফ ইন্টারগেশনও নাই। ঠিক আছে, তার মানে তাহলে তো এটা কখনোই ইন্টারগেটিভ সেন্টেন্স হবে না। তার মানে ইজ যেহেতু আছে, এখানে একটা সাবজেক্ট হবে, এবং এই সাবজেক্ট হিসেবে কি আসবে? ইট আসবে। ঠিক আছে, ওকে। রুল নাম্বার 2 গেল। রুল নাম্বার 3, ইট ড্যাশ, তারপরে কি রয়েছে? সিমস পাবলিক অ্যাপিয়ার্স। এটা কিন্তু ভার্ব, এবং এই ভার্বটাকে এখানে স্পেশালি দিয়েছে, কারণ এটা ম্যাক্সিমাম টাইমে এটা আসে, এই জন্যই এটাকে আমরা হচ্ছে আলাদা একটা রুলসে দিয়েছি, যাতে হচ্ছে তোমরা মনে রাখতে পারো। সিমস মানে হচ্ছে মনে হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো 3 নম্বর एग्जांपल যদি দেখি, ড্যাশ সিমস টু বি আ ক্রাউড অন দ্য রোড। রাস্তাটাতে মনে হচ্ছে কি? রাস্তায় দেখা যাচ্ছে অনেক ভিড়। লেটস গো এন্ড সি, চলো যাই এবং চলো গিয়ে দেখি। ঠিক আছে, তাহলে দেখো কি আছে? ড্যাশ আছে, ড্যাশের পরে সিমস আছে, তাহলে কি হবে? ইট। এখানেও দেখো, এই যে এখানে তো ইজটা তো অ্যামিজার ওয়াজার দেখে তো তোমাদের মনে হতে পারে উল্টা, কিন্তু দেখো এটাও কিন্তু ভার্ব। তাহলে ভার্বের আগে ড্যাশ আছে, হ্যাঁ ভার্বের আগে ড্যাশ আছে, কিন্তু ড্যাশ ছাড়া সেন্টেন্সটা শুরু হয় ভার্ব দিয়ে, কিন্তু শেষে আছে আবার ফুল স্টপ। তার মানে এটা তো ইন্টিগ্রেটেড সেন্টেন্স হওয়ার কোনো চান্সই নেই। এটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, ওখানে কি লাগবে? সাবজেক্ট লাগবে। সাবজেক্ট হিসেবে কি আসবে? ইট আসবে। আশা করি এরপরে এই এক্সপ্লেনেশনের পরে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না ইটের ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা চলে যাই হচ্ছে দেয়ারে। দেয়ারটাও ঠিক একই রকম, দেয়ারটাও ইন্ট্রোডাক্টরি হিসেবে বসে, তবে দেয়ারটা সাধারণত কোথাও কিছু একটা ছিল বা আছে এরকম বলতে বোঝায়। ঠিক আছে, আচ্ছা আমরা যদি একটু দেখি দেয়ার অর্থ হচ্ছে সেখানে, মানে শাব্দিক অর্থ হচ্ছে সেখানে, এবং কোথাও কিছু আছে বা ঘটে এরকমটা বোঝানোর জন্য সাধারণত দেয়ার বসে। এবং দেয়ারের এক্সাম্পলটা হচ্ছে কি? দেয়ারের চেনার উপায়টা হচ্ছে প্রথমে ড্যাশ থাকে, ড্যাশের পরে ভার্ব থাকে সিঙ্গুলার, হ্যাঁ, এবং ভার্বের পরে যে সাবজেক্টটা থাকে ওইটাও সাধারণত সিঙ্গুলার থাকে। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে তোমার কি থাকে? ড্যাশ থেকে, ড্যাশের পরে ভার্ব প্লুরাল থেকে, এবং সাবজেক্টটা যেটা থাকে সেটাও থাকে কি? প্লুরাল। এখন কনফিউজ হতে পারো যে ইট আর দেয়ার এর মধ্যে ডিফারেন্স তো বেশি নাই। ঠিক আছে, কিভাবে চিনবো? দেখো, ইটের পরে যেই ভার্বটা থেকে এটা অবশ্যই সিঙ্গুলার হবে। কি হবে? অবশ্যই সিঙ্গুলার হবে। কিন্তু দেয়ার এর পরে সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। তো এখন কথা হচ্ছে ইটের পরে সিঙ্গুলার ভার্ব আছে,
দেয়ার এর পরে সিঙ্গুলার ভার্ব আছে, এখন আমি বুঝবো কেমন এখানে ইট না দেয়ার বসে। খুবই সিম্পল, তুমি জাস্ট একটু বলার চেষ্টা করবা, ইট দিয়েও আনসারটা বলার চেষ্টা করবা, দেয়ার দিয়েও বলার চেষ্টা করবা। তুমি যেটা শুনবা, যেটা শুনতে ভালো মনে হইতেছে, কোনো রুলস সব সাইডে রাখো, জাস্ট একটু ভাবো যে কোনটা ভালো শোনা যাইতেছে, ওইটাই হবে। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড রুলটা কি, যে ভার্ব যদি প্লুরাল হয় সাবজেক্টও প্লুরাল হবে। ঠিক আছে? আচ্ছা, এখন নোটটা কি, যে দেয়ার এর পর সাধারণত বি ভার্ব বসে, ইটের পরেও বসে, এটা নোট করার মতো আসলে তেমন কিছুই না। এক্সাম্পল যদি আমরা দেখি, লং অ্যাগো ড্যাশ লিভড আ মাইটি ওয়ারিয়র কুবলাই খান। অনেক আগে একজন কি ছিল, শক্তিশালী যোদ্ধা ছিল, তার নাম কি, কুবলাই খান। ঠিক আছে? এরকম যদি হয় লং এগো এবং লিভড, কারণ নাম টাম কিছু দেওয়া থাকে, সেক্ষেত্রে হবে দেয়ার। কি হবে? দেয়ার হবে। তাহলে দেখো লিভড, এখন এখানে আমরা বুঝতে পারতেছি না ভার্বটা সিঙ্গুলার না প্লুরাল। ঠিক আছে? কারণ লিভড এর মধ্যে এরকম কোনো ইন্ডিকেটর নাই যেটা দেখে তুমি বুঝতে পারবে যে এটা আসলে সিঙ্গুলার না প্লুরাল। সেটা বোঝার জন্য তোমাকে হচ্ছে সাবজেক্টের দিকে খেয়াল করবে। সাবজেক্ট হচ্ছে আ মাইটি ওয়ারিয়র, তাহলে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, সেই হিসেব করে ভার্বটা কিন্তু কি, সিঙ্গুলার। ঠিক আছে? তাহলে লং এগো দেয়ার লিভড মানে এক সময় বাস করতো। এখন এখানে যদি তুমি ইট দাও, ইট দিলে কি হবে, ইট লিভড হইতো, এটা না। দেয়ার দিয়ে কোন একটা জায়গার কথা বুঝাইছে, সেখানে না, অনির্দিষ্ট কোন একটা জায়গার কথা বুঝাইছে। ঠিক আছে? আমি যদি বলি যে এখানে লিখে দিচ্ছি যে অনির্দিষ্ট কোন জায়গা এমন বোঝায়। ঠিক আছে? ওকে। আচ্ছা, এরপরে কি, দ্য সেলার্স ওয়্যার টেরিফাইড। নাবিকরা কি ভয় পেয়ে গেছিল, বা এরকমই কিছু একটা। আচ্ছা, ড্যাশ ওয়্যার নো বার্ডস ইন দ্যাট স্নো কভার্ড কান্ট্রি। দেখো সেম লজিক, ড্যাশ আছে, ড্যাশের পরে কি আছে, ওয়্যার আছে। কি আছে? ওয়্যার আছে, তার মানে এটা একটা ভার্ব। হ্যাঁ, এখন ড্যাশ ছাড়া আমি যদি কোশ্চেনটা দেখি, সেটা হয়ে যায় কি, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার থাকে, কিন্তু শেষে কি নাই, ইন্টারোগেটিভ মানে চিহ্ন যেটা, সেটা নাই। তার মানে এখানে কিসের অভাব, সাবজেক্টের অভাব। এখন সাবজেক্টের জন্য কি বললাম, ইটও বসে, দেয়ারও বসে। এখানে কি ইট বসবে? বসবে না। কারণ কি, কারণ ওয়্যারটা হচ্ছে প্লুরাল, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার। এখানে যদি ওয়াজ হইতো তাহলে ইট বসার একটা চান্স থাকতো, ইট বসার একটা চান্স থাকতো, কিন্তু যেহেতু ওয়্যার বসছে, তার মানে ইট কোনোভাবেই বসবে না। কি বসবে? দেয়ার বসবে। দেখো ড্যাশ ভার্ব প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, সাবজেক্ট কি, বার্ডস। দেখছো? আচ্ছা, তাহলে কি হবে এখানে, দেয়ার। এখানে কি হবে, দেয়ার হবে। আচ্ছা, 3 নম্বর এক্সাম্পল, ড্যাশ ইজ এ ক্রাউড অন দ্য রোড উই আর গোয়িং, লেটস ফাইন্ড অ্যানাদার। ওই ইটের যে এক্সাম্পলটা, ওইটার মতোই, যে রাস্তাটায় কি অনেক ভিড় দেখা যাচ্ছে, বা ভিড় আছে, আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি ওইটাতে ভিড় আছে, লেটস ফাইন্ড অ্যানাদার, চলো অন্য একটা রাস্তা খুঁজি। ঠিক আছে? তাহলে কি হবে, এখন যদি ইট দেই, ওখানে হচ্ছে ইট সিমস, আর এখানে হচ্ছে কি, ইট ইজ এ ক্রাউড অন দ্য রোড উই আর গোয়িং। ঠিক আছে? এখন আমরা কিছু বুঝলি, এটা একটা ভিড় না, ভিড় ওই যে ওইখানে ভিড়। ঠিক আছে? সেই ক্ষেত্রে এই লজিক থেকে আবার এটা কি, দেয়ার হবে। মনে হতে পারে যে ইজ, কিন্তু না, এখানে ইজ হবে না, এটা দেয়ার হবে। ঠিক আছে? ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজেস এর স্পেশাল ক্লাসটি। আশা করি ক্লাসটি করার পরে, মনোযোগ সহকারে করার পরে, তোমাদের এই কোশ্চেন নাম্বার 2 নিয়ে, তোমাদের এইচএসসি পরীক্ষার বোর্ড পরীক্ষার কোশ্চেন নাম্বার 2 নিয়ে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। আশা করি ক্লাসটি তোমাদের জন্য খুবই খুবই হেল্পফুল হয়েছে, এবং এই রুলসগুলো দেখে প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা ইনশাআল্লাহ এইচএসসি পরীক্ষায় 5 কনফার্ম করতে পারবা। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।